পুলিশ কর্মকর্তা হারুন ও তার স্ত্রীর বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা। আদালত প্রাঙ্গণে এবার ইনুকে জুতা ডিম নিক্ষেপ। জানাবো শেখ হাসিনাকে নিয়ে ভারতের সমস্যা সহজে কাটছে না। এবং সর্বশেষ জানাবো আরাফাত গ্রেপ্তার, গুলশান থানায় মিষ্টি নিয়ে হিরো আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশ কর্মকর্তা হারুন ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন আজ এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। আজ দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আবেদন করার পর আদালত এমন নির্দেশ দিয়েছেন বলে আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দুদকের আবেদনে বলা হয়, মোহাম্মদ হারুন আর রশিদের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি সপরিবার দেশ ত্যাগের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। আদালত প্রাঙ্গণে এবার ইনুকে জুতা ডিম নিক্ষেপ। আদালত প্রাঙ্গণে সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে লক্ষ্য করে জুতা ডিম নিক্ষেপ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। বিকাল 5টা 10 সিএমএম কোর্টের নিচে এ ঘটনা ঘটে। সেখানে একাধিক ডিম ইনুর শরীরে পড়েছে। এ সময় আইনজীবীরা ইনুর গায়ের চামড়া তুলে নেব আমরা, ফাঁসি 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 চাই, খুনি ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন স্লোগান দেন। ইনুকে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আনার খবরে এদিন বিকেল 4টা থেকে কোর্ট এলাকা নিরাপত্তা জোরদার করা হয়। আইনজীবী ও সাংবাদিক ছাড়া বাকি সবাইকে আদালত এলাকা থেকে বের করে দেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আগে থেকে কোর্ট এলাকায় অবস্থান নিয়েছিল পুলিশের বিপুল সংখ্যক সদস্য। বিকেল 4টা 50 ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল ইনুকে সিএমএম কোর্টে আনে। নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে পেছনে পুলিশের 3টি প্রোটেকশন গাড়ি ছিল। শেখ হাসিনাকে নিয়ে ভারতের সমস্যা সহজে কাটছে না। বাংলাদেশে 15 বছরের বেশি সময় ধরে শেখ হাসিনা সরকারকে অন্ধ সমর্থন দিয়ে গেছে ভারত। তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, অপশাসন, খুন, গুমের মতো নানা অপরাধ ও অনিয়মের অভিযোগ সত্ত্বেও ভারত তার অবস্থান বদল করেনি। তার ক্ষমতাচ্যুতির পর ভারতে চলে যাওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা এখনো পরিষ্কার নয়। বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে তারা কি অবস্থান নেবে সেটাও অস্পষ্ট। তার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর তাকে ভারত কিভাবে আশ্রয় দেবে সেটা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। শেখ হাসিনা স্বৈরশাসকের 1.5 দশক ধরে অন্ধভাবে সমর্থন জুগিয়ে গেছে ভারত। ছাত্র জনতার টানা আন্দোলনের মুখে শেষমেশ ক্ষমতা ছেড়ে দিয়ে সামরিক কার্গো উড়োজাহাজে করে সেই ভারতেই পালিয়ে যেতে হলে বাধ্য হয়েছেন তিনি। এর আগে মাত্র 20 দিনে 542 জনের প্রাণহানি পর্যন্ত হয়। বছরের পর বছর সাউথ ব্লক হাসিনার রাজনৈতিকভাবে দুর্নীতিপরায়ণ সরকারের ব্যাপারে অন্ধ হয়ে থেকেছে। এটি তার ঘনিষ্ঠ মিত্র এই সরকারকে দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচার করতে সহায়তা করেছে, যা আনুমানিক 150 বিলিয়ন অর্থাৎ 17,70,000 কোটি টাকা। এই অর্থ বাংলাদেশের জাতীয় বাজেটের দ্বিগুণ। বারবার অনুরোধ করা সত্ত্বেও বাংলাদেশকে নিয়ে নিজ অবস্থান বদলাতে অস্বীকৃতি জানিয়েছে এসেছে ভারত, বিশেষ করে গত কয়েক বছরে। শেখ হাসিনা দীর্ঘ শাসনামলে নরেন্দ্র মোদীর সরকার কখনোই বাংলাদেশ বা এর জনগণকে বন্ধু বানানোর চেষ্টা করেনি। এর পরিবর্তে হাসিনা ও আওয়ামী লীগের জন্য ভারত তার সুনাম ও উজ্জ্বল জাতীয় স্বার্থের বিষয়ে ঝুঁকি নিতে তৈরি থেকেছে। হাসিনা শাসনামলে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্র যাতে হাসিনাকে স্বস্তি পাওয়ার কিছুটা জায়গা করে দেয় সেজন্য ভারতের লবি ওয়াশিংটনের কাছে তদবির করে। ওই সময় দিল্লি ওয়াশিংটনকে বলেছিল, আমাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে কোনো না কোনো ঐক্যমত্য না হলে তারা আমাদের কৌশলগত অংশীদার হিসেবে পাবে না। গত 19 জুলাই বাংলাদেশে 75 জন নিহত হন, যাদের বেশিরভাগের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে আখ্যায়িত করেন। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনকে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করেন। অথচ এই ঘটনার একদিন পর পার্লামেন্টে জয়শঙ্কর তার দেওয়া বক্তৃতায় দক্ষিণ এশিয়ার ভারতের ঘনিষ্ঠতম এই মিত্রের বিরুদ্ধে কেন নিকটতম প্রতিবেশী দেশটির জনগণ ফুঁসে উঠলেন তা তুলে ধরতে ব্যর্থ হন। এদিকে হাসিনার পতনের নেপথ্যে থাকা ঘটনা অনুসন্ধান না করে ভারতের কয়েকটি গণমাধ্যমের পেছনে পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার দিকে সন্দেহের তীর ছোড়ে। এটা নিশ্চিতভাবে হাস্যকর যে চীন ও যুক্তরাষ্ট্র স্নায়ু যুদ্ধের পর থেকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও উভয় দেশ ছোট্ট বাংলাদেশের মিত্র বলে পরিচিত।
আবার হাসিনা সরকারের পতনে পাকিস্তানের সংশ্লিষ্টতার কথাও হাস্যকর। গত ডিসেম্বরে বাংলাদেশ মাথাপিছু জিডিপিতে পাকিস্তান ও ভারত দুই দেশকেই ছাড়িয়ে যায়। এমনকি নিজেদের স্বার্থ হাসিল করতে হাসিনা পরবর্তী সময় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নিয়েও অতিরঞ্জিত কথাবার্তা ছড়ায় ভারতীয় কিছু গণমাধ্যম। ওইসব গণমাধ্যমের মতে ভারতের ক্ষমতাসীনেরাও হাসিনাকে দিল্লিতে থাকতে দেওয়া কেন বোঝা স্বরূপ সেটি বুঝতে ব্যর্থ হচ্ছেন। ক্ষমতাচ্যুত এই স্বৈরশাসক এখন বেশ কিছু অভিযোগের মুখোমুখি। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের হিসাবে কোটা সংস্কারকে ঘিরে সৃষ্ট বিক্ষোভে 32 শিশু নিহত হয়েছে। সবচেয়ে ছোট যে শিশুটি প্রাণ হারিয়েছে তার বয়স 5 বছরও হয়নি। এই শিশুদের একজন ডিয়াগোপ। বাড়ির ছাদে খেলার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিশুটি। এমন সব অমানবিক ঘটনার জন্য যে ব্যক্তি নির্দেশনা দায়ী থাকার বিষয়টি অনস্বীকার্য, তার আত্মপক্ষ সমর্থন করা বা তাকে আশ্রয় দেওয়া অসম্ভব। এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দৃশ্যত ভালো নয়। বছরের পর বছর হাসিনাকে সমর্থন দিয়ে আসা এখন আওয়ামী লীগ থেকে ভারতকে বিচ্ছিন্ন করে দেখা সাধারণ বাংলাদেশিদের জন্য কঠিন। উদাহরণ হিসেবে হাসিনার পতনের কয়েক ঘন্টা পর ঢাকা ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করা যায়। হাসিনাকে অনির্দিষ্টকালের জন্য ভারতে থাকতে দেওয়া হলে তা নিশ্চিতভাবে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কে আরও বাধা সৃষ্টি করতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়েরের বিষয়টি যখন চূড়ান্ত, তখন তাকে প্রত্যর্পণের অনুরোধ জানাতে পারে বাংলাদেশের নতুন সরকার। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। হাসিনাকে তার বিরুদ্ধে হওয়া মামলায় বিচারের সম্মুখীন করতে বাংলাদেশ চুক্তির আওতায় ফেরত চাইতে পারে। মামলাগুলো 56টি হত্যা মামলা। আবার বাংলাদেশ সরকারের তরফে হাসিনার পাসপোর্ট বাতিল করার বিষয়টি পরিস্থিতি আরো খারাপ করেছে। ভারতে পালানোর সময় এই পাসপোর্টই ব্যবহার করেন তিনি। এটি হাসিনার দিল্লিতে অবস্থানকে জটিলতর করেছে। হাসিনাকে ভারত আশ্রয় দিলে বাংলাদেশের তরুণদের কাছে দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতির ঝুঁকিও রয়েছে। তাতে লাখ লাখ তরুণ চীনের দিকে ঝুঁকবেন। এই বিশৃঙ্খলা স্পষ্টত ভারতের অদক্ষ নিষ্ক্রিয় আমলাতন্ত্র নিজের ঘাড়ে চাপিয়েছে। এ থেকে উত্তরণে একটি বড় পদক্ষেপ হতে পারে সমস্যার অন্তর্নিহিত কারণকে মেনে নেওয়া। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের যোগাযোগ করার এখনই উপযুক্ত সময়। একই সঙ্গে ভারতকে তার পুরনো মিত্রকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করতে হবে। বাছাই করতে হবে বাংলাদেশের নতুন মিত্রকে। এও উপলব্ধি করতে হবে যে বাংলাদেশ নিয়ে তার পুরনো নীতি ব্যর্থ হয়েছে এবং পুরনো মিত্র জনগণের কাছে এখন মূল্যহীন। বাংলাদেশকে ভারত যেভাবে দেখে থাকে তাতেও বদল আনা দরকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা করা দুই দেশের ইতিহাসের অংশ, কিন্তু 53 বছর আগের সহায়তা বাংলাদেশকে চিরঋণী মনে করার জন্য যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্র ইউরোপের অর্ধেককে স্বাধীন করেছে, তাই বলে ইউরোপ দেশটির কোনো উপনিবেশ নয়। আবার ফ্রান্স, ইতালি বা জার্মানি গণতন্ত্রের টুটি চেপে ধরার চেষ্টাও চালায় না ওয়াশিংটন। ভারত যদি আঞ্চলিক পরাশক্তি হয়ে উঠতে চায় তবে পররাষ্ট্রনীতি নির্ধারকদের এক ব্যক্তির মতো কাজ করতে হবে। সবশেষে বলতে হয়, বাংলাদেশের সাধারণ জনগণ ভারতের শত্রু নয়, সমস্যা ভারতের নেতাদের। আরাফাত গ্রেপ্তার, গুলশান থানায় মিষ্টি নিয়ে হিরো আলম। আওয়ামী সরকারের সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নামে হত্যাচেষ্টা মামলা করবেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। একই সঙ্গে আরাফাতকে আটক করার মিষ্টি নিয়ে গুলশান থানায় রওনা হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এর আগে গত বছর ঢাকা 17 আসনে 2023 সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন তাকে পেটানো সেসব লোকজন আরাফাতের সমর্থক। হিরো আলম বলেন, আপনারা দেখেছেন আমি ঢাকা 17 আসন উপনির্বাচনে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি, কোনো মতে বেঁচে ফিরেছিলাম। মিষ্টি নিয়ে থানায় কেন, এমন প্রশ্নের জবাবে আলম বলেন, আমি জেনেছি তিনি গুলশান থানায় আছেন, তাই থানার সামনে গিয়ে মিষ্টি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটাই আমার কাছে বড় প্রতিবাদ ও আনন্দের বিষয়। এদিকে মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে আগামীকাল কোর্টে গিয়ে মামলা করার কথাও জানান হিরো আলম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।